সমস্ত ছাত্রছাত্রীরা একটু তোমরা অপেক্ষা করো, মাস্টারমশাইয়ের একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে, ওটা ঠিক হলে আবার উনি তোমাদের সামনে আসছেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা আচ্ছা, ওকে। So Kalam was born in a middle class Tamil family, as you see. হ্যাঁ, পেজ 47 তোমরা টেক্সট বুকটা খুলে রাখো। আচ্ছা দেখো, আমি একটা ফার্স্ট রিডিং দিয়ে যাচ্ছি এবং এখানে যে মেন পয়েন্ট যেগুলো সেগুলো একটুখানি হাইলাইট করব, যেগুলো তোমাদের মনে রাখা দরকার আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এখান থেকে যে কোশ্চেন্স গুলো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা এখান থেকে কি টেক্সট থেকে কি পাচ্ছি সেটা একটুখানি দেখে নিই। যে কালাম কি বলছেন যে রামেশ্বরমের যে দ্বীপ শহর আইল্যান্ড টাউন রামেশ্বরম, সেখানে একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে তিনি জন্মেছিলেন। এবার আমরা এখানে দেখতে পাবো ইন দ্য ফার্স্ট প্যারা হিয়ার ইউ হ্যাভ এ গ্লিম্পস অফ কালামস ফাদার। হিজ ফাদার ওয়াজ জৈনুল আবদিন। According to Kalam, he had not much formal education. He was not wealthy also. A very simple man. Kalam's father জৈনুল আবদিন, তার প্রথাগত শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না, কিন্তু তার সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল, হি হ্যাড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। গ্রেট innate wisdom, something that was not acquired, innate, already within him. তা ছিল একটা সহজাত প্রজ্ঞা, জ্ঞান নয়, এখানে বলা হচ্ছে প্রজ্ঞা। একটু আগে বলে রাখি যে এখানে কালামস পেরেন্টস, কালামের বাবা এবং মা উভয়েরই একটা স্পিরিচুয়াল ইনসাইট ইনটু লাইফ, অর্থাৎ একটা আধ্যাত্মিক একটা প্রজ্ঞা ছিল, যেটা কালামের ব্যক্তিত্বের উপর দারুণভাবে প্রভাব ফেলেছিল। আমরা এই অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ থেকে এটুকু কিন্তু আমরা জানবো ভালো করে। এবং টাইটেলটা দেওয়া আছে দেখো, স্ট্রং রুটস। স্ট্রং রুটস এটা হচ্ছে সাব টাইটেল, মেন টাইটেল হচ্ছে উইংস অফ ফায়ার। এখানে স্ট্রং রুটস, আই থিঙ্ক দ্য টাইটেল hints at the পার্সোনালিটি অফ কালামস পেরেন্টস। কালামের বাবা মার পার্সোনালিটিটাকে এখানে ইঙ্গিত করা হচ্ছে স্ট্রং রুটস বলতে গেলে, এবং যেটার জন্যই কালামের এই বড় হয়ে ওঠা এবং তার ব্যক্তিত্বের বিকাশের পেছনে দারুণভাবে কাজ করেছিল। আচ্ছা দেখো, তার ফাদার সম্বন্ধে বলতে গিয়ে তিনি কি বলছেন যে তার ইননেট উইজডম, সহজাত একটা প্রজ্ঞা ছিল এবং হৃদয়ের একটা উদারতা ছিল। হি ওয়াজ এ ভেরি লিবারাল ম্যান। এবং তার কিছু পরিচয় আমরা এর পরে দেখতে পাবো। তার মার কথা বলতে গিয়ে কি বলছেন, as per his mother was Ashi Amma. He was also a very good woman, a very generous or liberal minded person. His mother Asi Amma. তার একটা এখানে নমুনা দেওয়া আছে। এখানে কালাম কি বলছেন যে তার মা বলছে, I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. অর্থাৎ কিনা এখানে এই দৃষ্টান্ত থেকে তিনি তার মা সম্বন্ধে একটা পরিচয় দিয়েছেন। We can have an idea about Kalam's mother. He would entertain far more outsiders every day. This is only possible for a liberal hearted person. যে বাড়িতে কতজন লোক প্রতিদিন খেত আমি ঠিক মনে করতে পারি না, কিন্তু আমি এটুকু বলতে পারি far more outsiders ate with us every day. প্রতিদিন অনেক বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খেত। এর থেকে আমরা কালামের মার সম্বন্ধে একটুখানি পরিচয় পাই। এরপরে কি বলা হচ্ছে যে his parents were widely regarded as an ideal couple in the locality. যে এলাকায় তার বাবা মা একটা আদর্শ দম্পতি হিসেবে সবসময় তারা বিবেচিত হতেন। আর কি বলা আছে, তার মাদার্স ফ্যামিলির কথা বলা আছে এখানে, যে মাই মাদার্স লাইনেজ, দ্যাট মিনস মাই মাদার্স ফ্যামিলি was more distinguished, more famous. One of her forebears having been bestowed the title of Bahadur by the British. এবং সেটা কি করে ফেমাস ছিল, অনেক বেশি বিশিষ্ট ছিল তার বাবার দিক থেকে, সেটা এখানে বলা আছে যে তার মার হচ্ছে একজন পূর্বপুরুষ, তার he was or they were bestowed the title Bahadur by the British.
এই ব্রিটিশ পিরিয়ডে বাহাদুর উপাধি দেওয়া হতো কাদের না, যারা হচ্ছে বিশেষ কোনো মানে ফর সাম স্পেশাল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সমাজে বিশেষ কোনো অবদানের জন্য এই বাহাদুর উপাধি দেওয়া হতো। এদিক থেকে তার মার ফ্যামিলি বা মার দিকটা বলা হয়েছে, তারা অনেক বেশি বিখ্যাত ছিলেন। এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো আছে, আমরা পড়ার সময় এই ইনফরমেশন গুলো এগুলো একটু আন্ডারলাইন করে যাব বা খাতায় নোট রাখবো। এগুলো থেকে তোমাদের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকে। এবং বারবার বলছি, যদি তোমরা টেক্সটটা যদি খুব ভালো করে যদি পড়ো, তাহলে দেখবে যে টেক্সট থেকে কিন্তু আমাদের সমস্ত অ্যান্সার হয়ে যাবে, আমাদের আর অন্য কোনো দিকে তাকাতে হবে না, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, I was one of many children, এখানে কালাম একটু রসিকতা করে বলেছেন এখানে যে one of many children born to tall and handsome parents, মানে with rather undistinguished looks, a short boy with rather undistinguished looks। খুব মজা করে তিনি এখানে বলছেন যে লম্বা এবং সুন্দর বাবা মার আমি ছিলাম, একটা কুৎসি চেহারার, বেটে কাটু চেহারার এক ছেলে। তারপরে এখানে বলেছেন কি যে they lived in their ancestral house which was built in the middle of 19th century। এই ইনফরমেশনটাও আমাদের মনে রাখতে হবে। এখান থেকেও তোমাদের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকে যে মিডল অফ 19th সেঞ্চুরিতে তৈরি তাদের যে পৈতৃক ভিটে সেখানেই তারা বাস করতেন। এটা ছিল একটা ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক। এই প্যারা থেকে আমরা কি ইনফরমেশন পেলাম, মানে তাদের বাড়ির সম্বন্ধে এখানে বর্ণনা দেওয়া আছে। এখানে যা যা তথ্য আছে একটু আমরা মনে রাখার চেষ্টা করব, হ্যাঁ, এবং পয়েন্টস করে রেখে দেবো। ইট ওয়াজ বিল্ট অফ limestone and brick. It was built in the middle of 19th century on the Mosque Street. প্লেসটা কোথায়? রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এই বাড়িটা তৈরি হয়েছিল। এটা ছিল মিডল অফ 19th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল, মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক। এই ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো। এখানে কালামের বাবা জৈনুল আবদিন সম্বন্ধে আরো একটু তথ্য পাচ্ছি। মাই অস্টিয়ার ফাদার মিনস মাই ভেরি সিম্পল হাম্বল অস্টিয়ার সাদা মাটার, হ্যাঁ, হাম্বল ফাদার used to avoid all inessential comforts and luxuries। তিনি সমস্ত রকমের অপ্রয়োজনীয় কমফোর্টস এন্ড লাক্সুরিজ, যে স্বাচ্ছন্দ্য বা বিলাসিতা, সেগুলো তিনি এড়িয়ে চলতেন। That means he led a very simple life. However, all necessities were provided for in terms of food, medicine or clothing. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. তারপরে কি বলা আছে যে আমি বলবো যে তিনি তার বাবার কথা বলছেন যে যদিও তিনি though he avoided all sorts of inessential comforts and luxuries, but our material demands would remain fulfilled all the time। আমাদের যে ডিমান্ডস গুলো, হ্যাঁ, কি ডিমান্ডস, আমাদের দু ধরনের ডিমান্ডস থাকে, একটা হচ্ছে মেটেরিয়াল ডিমান্ড আর আউটওয়ার্ড ওয়ার্ল্ডে যে সমস্ত ডিমান্ড থাকে, অর্থাৎ আমাদের ফুড, ক্লোদিং, আমাদের হ্যাবিটেশন ইত্যাদি, এইগুলো অর্থাৎ খাওয়া পড়া থাকা, এগুলো হচ্ছে আমাদের আউটওয়ার্ড ডিমান্ড, বাহ্যিক যে চাহিদা। আর কিছু থাকে আমাদের মেন্টাল অর ইমোশনাল ডিমান্ড, যে মানসিক চাহিদা, দ্য ডিমান্ডস দ্যাট ফিড আওয়ার মাইন্ড, যেগুলো আমাদের মনের খাদ্য যোগায়। কালাম এখানে কি বলছেন, এটা হচ্ছে নোট করার মতন ব্যাপার যে দিস পয়েন্ট মাস্ট বি নোটেড দ্যাট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড both materially and emotionally। আমি বলবো আমার চাইল্ডহুডটা ছিল, আমার শৈশবটা ছিল অনেক নিরাপদ। কোন দিক থেকে নিরাপদ না, মেটেরিয়াল ডিমান্ডস গুলো যেমন ফুলফিলড হতো, সেই সঙ্গে সঙ্গে ইমোশনাল ডিমান্ডস গুলো ফুলফিলড হতো। অর্থাৎ এর থেকে আমাদের তাদের যে অ্যাটমসফিয়ার অফ দেয়ার হোম অ্যাটমসফিয়ার, বাড়ির যে পরিবেশ সম্বন্ধে আমরা জানতে পারলাম যে সেখানে সবার মধ্যে একটা সম্প্রীতি সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আর বাহ্যিক চাহিদাগুলো তো পূরণ হতোই। এই লাইনটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকে যে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এখানে এই লাইন তুলে প্রশ্ন থাকতে পারে বা ডাইরেক্ট কোশ্চেনও থাকতে পারে, হ্যাঁ, যে হাউ ডাজ কালাম এস্টাবলিশ ইট, বা হাউ ডাজ কালাম সে দ্যাট হি চাইল্ডহুড ওয়াজ এ সিকিউর ওয়ান। মেটেরিয়ালি ইমোশনালি এই দুটো ব্যাপারকে এটা বুঝতে হবে। তাহলে মেটেরিয়ালি ডিমান্ড গুলো ফুলফিল হতো, মানে বাহ্যিক চাহিদা গুলো পূরণ হতো, যেমন বলছে ফুড, মেডিসিন, ক্লোদিং এটসেট্রা, এগুলো মেটেরিয়াল ডিমান্ড। আর ইমোশনাল ডিমান্ড ছিল অর্থাৎ পরিবারের সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। তারপরে কি বলা আছে এই নেক্সট প্যারা দেখো, যে কালামের প্রতিদিনের একটা খাবারের অভ্যাসের কথা বলা হয়েছে যে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। যে রান্নাঘরের মেঝেতে বসে আমি সাধারণত মার সঙ্গে খেতাম। এবং এখান থেকেও প্রশ্ন থাকে যে খাবারের সময়
কোন আইটেম গুলো সার্ভ করা হতো, কি খেতেন। কি বলছে যে she would place, my mother would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of soft homemade pickle and a dollop of fresh coconut chutney. এই কয়েকটা আইটেম আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে his mother would serve or his mother would give him aromatic rice with aromatic sambar, a variety of homemade pickle and coconut chutney. হ্যাঁ, সার্ভ সার্ভ মিনস উইথ পাঞ্জেন্ট টেস্ট, খুব ঝাঁঝালো গন্ধযুক্ত, সুস্বাদু হোমমেড পিকল, বাড়িতে তৈরি আচার, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, স্মল অ্যামাউন্ট অফ কোকোনাট চাটনি, এটা সাউথ ইন্ডিয়ানরা খেয়ে থাকে, এটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মেনু। হ্যাঁ, অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সাম্বার ডাল। এই যে সিউডেন ল্যাডল, ল্যাডল এই ওয়ার্ডটা দেখো, ল্যাডল, ল্যাডল মানে আমরা যেটাকে চলতি কথায় হাতা বলি না, হাতা বা চামচ, সেটা হচ্ছে ল্যাডল। এই নাউনটাকে ভাগ করা হয়েছে ল্যাডল, অর্থাৎ সার্ভ করা, সার্ভ করতে এই খাবারগুলো তিনি দিতেন। আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা এবার নেক্সট যে প্যারাটা পড়বো, দ্য শিবা টেম্পল, এটা দিয়ে শুরু হয়েছে। দেখো এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি আছে, হিয়ার ইউ হ্যাভ এ গ্লিমস অফ দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড, হোয়ার কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড এজ, হ্যাঁ, and also the peaceful coexistence or peaceful or the amicable relation or existence between people of different religious groups, যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সেখানে রামেশ্বরমে বাস করতেন, তাদের মধ্যে যে একটা কমিউনাল হারমোনি ছিল, সাম্প্রদায়িক একটা সম্প্রীতি ছিল, তার একটা ছবি এখানে দেওয়া আছে। এবং সেই সঙ্গে সঙ্গে কালামের বাবার যে জেনারসিটি অফ স্পিরিট বা ট্রু জেনারসিটি অফ স্পিরিট, যেটা আগে আমরা পড়েছি, সেই কথাটাও এখানে আমরা এখানে পাবো এই প্যারার মধ্যে। আচ্ছা দেখো, আমি একটু ফার্স্ট রিডিং দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but was totally convinced that they reached God. When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. This water was then carried home for invalidity. Well, আচ্ছা এখানে দেখো, স্যার কিছু বুঝতে পারছি না, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? না স্যার, কিছু বুঝতে পারছি না, আরেকবার একটু বলুন আপনি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার শুনে যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এখন যে প্যারাটা পড়ছি, এই যে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, এই প্যারাটা দেখো। আমি কি বললাম যে এই প্যারার মধ্যে যে কালামস কমিউনিটি, দ্য লোকালিটি হোয়ার কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড ডেজ, কালাম যে এলাকায় তার শৈশবের দিনগুলো কাটিয়েছিলেন, সেই এলাকার সম্বন্ধে এখানে আমরা একটা ধারণা পাবো। কালামস লোকালিটি কি ধারণা পাবো না, there are people of different religious groups living together peacefully, এবং এখানে দেওয়া আছে যে কালামের বাবার যে জেনারসিটি অফ স্পিরিট, যে কথাটা আগে বলা আছে, তার যে হৃদয়ের উদারতা, সেটাও আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা দেখো কি বলা আছে, যে রামেশ্বরমের যে শিবা টেম্পল, শিব মন্দির, সেটা হচ্ছে ইট ওয়াজ অ্যাবাউট 10 minutes ওয়াক ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। এটাও তোমরা মনে রাখবে, তোমাদের 1 নম্বরের প্রশ্ন হিসেবে থাকে, 10 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম দেয়ার হোম। তারপরে কি বলা আছে না, ইট ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, দ্য লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, দ্যাট ইজ ডোমিনেটেড বাই মুসলিম পিপল, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে প্রচুর হিন্দু পরিবারও ছিল। এবং লিভিং অ্যামিকেবলি উইথ দ্য মুসলিম নেবার্স, যে হিন্দুরা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করত। এরপরে এখানে বলা আছে যে সেখানে বলবেন? হ্যাঁ বলো। স্যার কোন স্টোরি পড়াচ্ছেন একটু বলবেন? ও তুমি একটু পরে জয়েন করেছো মনে হচ্ছে। আমরা স্ট্রং রুটস পড়ছি, এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস। হ্যাঁ দেখো তোমার টেক্সট বুকে পেজ 48 খোলো, পেজ 48। স্যার হ্যাঁ বলো। অনেকে জয়েন হতে পারছে না।
আচ্ছা তুমি জয়েন হয়েছো তো, তুমি ক্লাস করো, যে জয়েন করতে পারছে না তারা ছেড়ে দাও। শুরুতে জয়েন না হতে পারলে পরে আর কিন্তু হবে না। হুম। আচ্ছা, আমরা এইটুকু সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে হবে। তোমাদের প্রয়োজনীয় যদি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে সেগুলো করবে, ঠিক আছে? আর ওইগুলো বাদ দাও, যে জয়েন হতে পারছে না ঠিক সময়ে জয়েন হতে হবে। একটু 10 মিনিট আগে একটু অ্যাডভান্স তোমরা জয়েন হতে পারলে তবে গিয়ে হতে পারবে। একটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম, হ্যাঁ, সেটা এক্সিড করে গেলে আর তাকে অ্যাকসেপ্ট করা হবে না। শোনো না, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ওল্ড মস্ক ছিল। হ্যাঁ, কালাম যেখানে থাকতেন সেই পুরোনো একটা মসজিদ। তার বাবার অভ্যাস ছিল হি উড অ্যাটেন্ড দ্য মস্ক এভরি ইভিনিং ফর প্রেয়ার। সান্ধ্যকালীন যে প্রেয়ারের জন্য তিনি সেখানে মসজিদে যেতেন। আহ, কালাম এখানে বলছেন যে আই হ্যাভ নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স। হ্যাঁ, অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, মানে সেখানে আরবিতে যে প্রার্থনা হতো, আহ, সেই নামাজ পড়া হয় আরবি ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো সেই আরবিতে যে প্রার্থনা করা হতো তার হচ্ছে আই হ্যাভ নট দ্য লেস্ট আইডিয়া, ফ্যান্টেস্ট আইডিয়া অর লেস্ট আইডিয়া অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য প্রেয়ার। সেই যে প্রার্থনায় যে কি বলা হতো তার সম্বন্ধে আমার সামান্যতম ধারণা ছিল না। But I was totally convinced that they reached God. Somehow, he had the conviction that, or he had the firm belief that they reached God. That means one reaches God through prayer. যে প্রার্থনার মাধ্যমে একজন ঈশ্বরের কাছে পৌঁছে যায়, আমার এইরকম একটা দৃঢ় বিশ্বাস ছিল। হ্যাঁ, when my father came out of the mosque after prayers, people of different religions would be sitting outside. এবং যে কথাটা এখানে বলেছিলাম যে তার বাবার যে উদারতা সম্বন্ধে এখানে বলা আছে, বা এখানে যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান ছিল এবং পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপস, তার একটা এখানে খণ্ড ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি বলা আছে যে কালাম বলছেন যে তার বাবা যখন প্রেয়ারের পরে, when he would come out after prayer, হ্যাঁ, প্রেয়ারের পরে যখন তিনি বাইরে আসতেন তো, হ্যাঁ বলো। বলছি আপনার কথা তো বোঝাই যাচ্ছে না। না স্যার আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বলো। আচ্ছা স্যার ঠিক বোঝা আছে, শোনো, যাচ্ছে। তাহলে যখন প্রেয়ারের পরে যখন বাইরে আসতেন তাহলে পিপল উড ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। কিসের জন্য? এখানে একটা তাদের একটা রিচুয়ালস ছিল, একটা কি না এরকম বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তাদের একটা বিশ্বাস ছিল এই যে কালামের বাবা যখন বাইরে আসতেন এই লোকগুলো উড ওয়েট ফর হিম উইথ বোলস অফ ওয়াটার, জলের পাত্র নিয়ে অপেক্ষা করতেন। হ্যাঁ, কালামস ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার্স ইনটু দ্য ওয়াটার এন্ড উড সে প্রেয়ার্স উড চ্যান্ট প্রেয়ার। তিনি প্রার্থনা করতেন সেই জলে হাত চুবিয়ে দিয়ে, এবং লোকেরা সেই জল বাড়িতে নিয়ে যেত ফর দ্য ইনভ্যালিডস, যারা দুর্বল মানুষ রয়েছে, রোগগ্রস্ত মানুষ রয়েছে তাদের জন্য। এবং তাদের একটা বিশ্বাস ছিল যে এই মন্ত্রপুত জল তারা যদি ব্যবহার করে তাদের সমস্ত অসুস্থতা সেরে যাবে, রোগ সেরে যাবে। এনিওয়ে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালাম ফাদার ওয়াজ এ ডিভোট মুসলিম। হ্যাঁ, তাহলে people of other religions would come to him for help. অন্যান্য ধর্মের মানুষ তার কাছে আসতো সাহায্যের জন্য। কালামের কথা যে সময় কথা এখানে বলা হয়েছে, হ্যাঁ, 19th সেঞ্চুরি, তখন কিন্তু এই ব্যাপারটা এটা এটা কিন্তু একটা সাংঘাতিক রকমের জড়তা আমরা বলতে পারি। হ্যাঁ, যে অন্য বিভিন্ন ধরনের মানুষ এক জায়গায় আসছে তাদের পরস্পর কাছে সাহায্যের জন্য। এনিওয়ে, তাহলে কালামের বাবা কি বলতেন? কালামের বাবা বলতেন যে তারপরে তারা যখন সেরে ওঠার পরে স্যার যখন কালামের বাবার কথা কাছে কেটে আসতো গেছে। তাকে ধন্যবাদ জানানোর জন্য, তিনি কি বলতেন না স্যার বলছি বাবুকে, কথা কেটে কেটে স্যার আসছে। বোঝা যাচ্ছে না। স্যার সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে স্যার, ভালো শোনা যাচ্ছে না। স্যার হ্যালো, শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেউ বলছে কেউ বলছে যাচ্ছে না। এনিওয়ে, আচ্ছা দেখো এর পরের প্যারায় দেখো, the high priest of Rameshwaram temple, Oxy Lakshman Sastri, was a very close friend of my father's. এখানে এটাও কিন্তু একটা কমিউনাল হারমোনি, এটা একটা নিদর্শন, একটা ইনস্ট্যান্স অফ কমিউনাল হারমোনি। কি বলা আছে? দ্য চিফ প্রিস্ট অর দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। রামেশ্বরম টেম্পলের যে মূল পুরোহিত যিনি ছিলেন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। তাহলে একজন
হিন্দু মন্দিরের একজন পুরোহিত, তিনি একজন মুসলিম একজন মানুষের ঘনিষ্ঠ বন্ধু, এটাও কিন্তু মস্ত বড় রকমের একটা কি বলবো, যে ধর্মীয় একটা উদারতার পরিচয় এখানে দেওয়া আছে। কি বলা আছে, তিনি তার কালামের বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. কালাম এখানে বলছেন যে তার শৈশবের অনেক স্মৃতির মধ্যে one of the most vivid memories of my early childhood, তার শৈশবের অনেক স্মৃতির মধ্যে একটা উজ্জ্বল স্মৃতি রয়েছে, is of the two men sitting in their traditional attire discussing spiritual matters. তাদের প্রথাগত বা চিরাচরিত attire ও ড্রেস, হ্যাঁ, পোশাক পরে তারা বসে দে উড ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। এটাও কিন্তু কালামের একটা উজ্জ্বল স্মৃতি। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayers. My father told me there was, this is something to note down. এখানে দেখো, কালাম একবার once কালাম asked his father about the relevance of prayer. এর আগে বলা আছে না যে কালাম বলছেন যে আমি প্রার্থনা কি ভাষায় কি হতো আমি কিছু বুঝতে পারতাম না। এখানে বলছেন যে আমি মোটামুটি যখন একটু বড় হয়েছি, বাবাকে একবার প্রশ্ন করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, দ্যাট ইজ হোয়াই শুড ওয়ান প্রে, প্রেয়ারের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা, রিলেভেন্স, এই সম্বন্ধে বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন প্রার্থনা করা উচিত। তখন স্যার কিছু বুঝতে পারছি না। স্যার কোনো কথা শোনা যাচ্ছে না। আমি স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার কিছু কথা শোনা যাচ্ছে না। কোনটা স্যার শোনা যাচ্ছে। স্যার ফ্রেশ শোনা যাচ্ছে স্যার, এটা নেটওয়ার্ক প্রবলেম স্যার, এটা স্যার নেটওয়ার্ক প্রবলেম, ফ্রেশ শোনা যাচ্ছে, এটা স্যার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, তো দেখো তা বলছি যে স্যার মাঝে মাঝে পরিষ্কার শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে ডিস্টার্ব করছে স্যার। এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, তো এখানে রেলিভেন্স অফ প্রেয়ার সম্বন্ধে বা প্রেয়ারের প্রাসঙ্গিকতা ও দ্য নেসেসিটি অফ প্রেয়ার, এখানে কিন্তু কালামের বাবা যে কথাটা বলেছিলেন এটা আমরা নোট করবো। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকে, হোয়াট ডাজ কালাম ফাদার সে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। হ্যাঁ, কি বলছেন যে দেয়ার ইজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে প্রেয়ারে মিস্টিরিয়াস কোনো কিছু নেই, রহস্যজনক। মিস্টিরিয়াস আমরা কোনটাকে বলি না, যখন we can barely explain something, or when something is shrouded, something is not so clear to us, we call it mysterious. যখন কোনো কিছু আমাদের কাছে পরিষ্কার নয়, অস্পষ্ট, অবসকিউর, সেটাকে আমরা বলি মিস্টিরিয়াস। তো কালামের বাবা বলছেন যে এর মধ্যে রহস্যজনক কিছু নেই, অর্থাৎ প্রেয়ারটা একটা পরিষ্কার একটা ব্যাপার। কি পরিষ্কার ব্যাপার? তার মধ্যে তিনি কি বলছেন না, অ্যাকর্ডিং টু কালাম ফাদার, prayer makes possible a communion of the spirit between people. যে প্রার্থনা কি করে, makes possible a communion, অর্থাৎ কমিউনিয়ন বলতে কি একটা মিলন একটা ঘটায়, কিসের মিলন ঘটায়? কমিউনিয়ন বিটুইন স্পিরিটস। হ্যাঁ, মানুষের আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটায়। অর্থাৎ কি না, যখন কেউ একজন প্রেয়ার করে, প্রার্থনা করে, এই যে এখানে বলা আছে when you pray you transcend your body and become a part of the cosmos. যখন তুমি প্রার্থনা করবে তখন তুমি কি করবে, তোমার যে ফিজিক্যাল এন্টিটি, যে শারীরিক যে সত্তা, সেই সত্তাকে এক্সিড করে তুমি বা দৈহিক সত্তাকে এক্সিড করে ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস, মানে কি তুমি বিশ্বজাগতিক শক্তি তার একটা অঙ্গ হয়ে যাও, টু বিকাম ওয়ান উইথ দ্য কসমিক ফোর্স। হ্যাঁ, যেখানে কি আছে, যেখানে there is no division of wealth, age, caste or creed, সেক্স এটসেট্রা, এগুলোর কোন রকমের ডিভিশন নেই। অর্থাৎ কি না, যখন আমরা প্রার্থনা করব, এই প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের দৈহিক সত্তাকে ছাড়িয়ে আমরা যে পরম পিতা বা মহাজাগতিক যে শক্তি বিশ্বপিতা, তার সঙ্গে আমরা এক হয়ে যাই, যেখানে কিন্তু কোন রকমের কোনো বিভেদ নেই। হ্যাঁ, কাস্ট, ক্রিড, এজ এটসেট্রা, এই ধরনের কোন রকম বিভেদ নেই। প্রার্থনা এটা সম্ভব করে তোলে। এটা হচ্ছে রেলিভেন্স অফ প্রেয়ার, কালাম বাবা বললেন। এরপরে কালামের বাবার একটা হচ্ছে, আমরা বারবার বলছি, হিজ ফাদার হ্যাড গ্রেট স্পিরিচুয়াল ইনসাইট, একটা সাংঘাতিক একটা আধ্যাত্মিক একটা দৃষ্টি ছিল।
তার কথা এখানে বলতে গিয়ে কালাম বলছেন কি, হি কুড এক্সপ্লেন কমপ্লেক্স স্পিরিচুয়াল থটস ইনটু সিম্পল তামিল, ডাউন টু আর্থ তামিল, যে তিনি জটিল আধ্যাত্মিক বিষয়গুলো তিনি খুব সাদামাটা তামিল ভাষায় বর্ণনা করতে পারতেন। হ্যাঁ, মাই ফাদার কুড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলো ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, ডাউন টু আর্থ সাদামাটা, হ্যাঁ সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজ, সাদামাটা তামিল ভাষায় তিনি ব্যাখ্যা করতে পারতেন। তিনি একবার বলছেন কি, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, উইদিন কোটেশন মার্ক যে কথাগুলো আছে সেগুলো কালামের বাবার কথা। আচ্ছা দেখো, এই জায়গাগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, তা না হলে এখানে আমাদের অস্পষ্টতা থেকে যাবে। কি বলছে, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. So why be afraid of difficulties, sufferings, and problems? When troubles come, try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. দেখো এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তিনি কি বলছেন, যে এভরি হিউম্যান বিং ইজ এ পার্ট অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। অর্থাৎ সোজা কোথায় বললে হয় এরকম, প্রত্যেকটি মানুষ হচ্ছে সেই বিশ্বপিতার অংশ বিশেষ, যে পার্ট অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ম্যানিফেস্ট মানে প্রকাশিত, ডিভাইন বিং মানে কি, সেই স্বর্গীয় সত্তা বা পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, আমরা যেভাবেই বর্ণনা করি না কেন, মানে তারই হচ্ছে মূর্ত প্রকাশ হচ্ছে এভরি হিউম্যান বিং। হ্যাঁ, or largely in wider perspective, every being, প্রত্যেকটা জীবই হচ্ছে সেই পরমাত্মারই অংশ বিশেষ, বিভিন্ন প্রকাশ হচ্ছে। তাহলে then why be afraid of your suffering? তাহলে আমি যদি মনে করি আমি সেই বিশ্বপিতার সৃষ্টি, তাহলে আমার যে সাফারিং, আমার যে দুর্দশা, আমার যে কষ্ট, তার মধ্যে আমি কেন ভয় পাবো বা দুঃখ, সেটা নিয়ে আমি কেন এত অ্যাংসাস হব? তাহলে কি আমার কি করা উচিত না? when troubles come, try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. আমরা কিন্তু এখান থেকে আমাদের একটা দারুণ একটা শিক্ষা পাচ্ছি through কালামস ফাদার, কালাম অ্যান্ড হিজ ফাদার, কালামের বাবা, তার থেকে কালাম, তার মধ্যে আমরা কিন্তু এখান থেকে একটা দারুণ একটা শিক্ষা পাচ্ছি। দেখো তোমরা প্রত্যেকে এইটা একটা কিন্তু ভাইটাল থিং, এটা মাথায় রাখবে। কি বলেছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অ্যান্ড অ্যাডভার্স কন্ডিশন, একটা প্রতিকূল অবস্থা, সেটা কি করে না, প্রোভাইডস আস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন দ্যাট ইজ টু লুক ইনটু ওয়ানসেলফ, নিজের ভেতরের দিকে তাকিয়ে দেখা, টু অ্যানালাইজ ওয়ানসেলফ, হ্যাঁ, টু মেক এ সেলফ সার্ভে, একটা আত্মসমীক্ষা। অর্থাৎ প্রতিকূল অবস্থা আমাদের একটা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। আত্মসমীক্ষা মানে কি, ইউ লুক ইনটু ইউর ওন সেলফ, তুমি তোমার নিজের ভিতরের দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে কি দেখবে না, ট্রাই টু ফাইন্ড আউট দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। অর্থাৎ তুমি নিজে বোঝার চেষ্টা করো যে তোমার এই সাফারিংস বা দুর্দশার কারণগুলো কি। তুমি দেখতে পাবে যে ইউ ইয়োরসেলফ আর রেসপন্সিবল ফর ইউর সাফারিংস। তোমার এই দুর্দশার কারণগুলো তুমি নিজেই এর জন্য দায়ী। হ্যাঁ, তাহলে আমাদের সবসময় এইটা করা উচিত। তাহলে কি করা উচিত নয় আর কি করা উচিত, যে আমরা যখনই কোনো দুর্দশার মধ্যে পড়বো, আমরা ভাববো যে আমরা হচ্ছে উই আর পার্ট অফ দ্যাট ম্যানিফেস্ট ডিভাইন বিং, অর্থাৎ যে সেই স্বর্গীয় সত্তা বা পরমাত্মা, তারই অংশ বিশেষ। তাহলে আমরা আমাদের সাফারিং বা ট্রাভেলস যখন পড়বো, তখন আমরা খুব বেশি চিন্তা করব না, উদ্বিগ্ন হব না। আমাদের কি করা উচিত, এগুলো করা উচিত, কিটা করা উচিত, আমাদের উচিত যেটা, we should look into ourselves, আমাদের নিজেদের ভেতরের দিকে তাকিয়ে দেখা উচিত। একটা ইন্ট্রোস্পেক্টিভ ভিউ, অর্থাৎ অন্তর্দর্শন থাকা উচিত। আমাদের দেখা উচিত আমার সাফারিংস এর জন্য আমি দায়ী নই তো। এটা কালাম তার বাবার কাছ থেকে শিখেছিলেন। এই কথাটা কালামকে কিন্তু, কালাম ওয়াজ ভেরি মাচ মুভড বাই দিস ওয়ার্ডস অফ হিজ ফাদার। সেই জন্য তিনি তার বাবাকে বলছেন কি, why don't you say this to the people who come to you for help? কালামের খুব ভালো লেগেছিল কথাটা।
কালাম বলছেন যে তাহলে এই ব্যাপারগুলো যারা তোমার কাছে সমস্যায় পড়ে সাহায্যের জন্য আসে সেই লোকেদের তুমি এই কথাগুলো বলো না কেন? স্বাভাবিকভাবে এইটা তো অনেক চিন্তার কথা। কালামের বাবা যদি ওই লোকেদের সাধারণ মানুষদেরকে ওই কথা বলেন যে দুঃখ কষ্টের মধ্যে পড়ে এসেছে, তাহলে সেই লোকটা কি ওই কথাগুলো বুঝতে পারবে? কালামের বাবা কি বলছেন দেখা যায়। আই আস্ক মাই ফাদার, হ্যাঁ, he put his hands on my shoulders and looked straight into my eyes. For quite some time he said nothing, as if he were judging my capacity to comprehend his words. Then he answered in a low, deep voice. His answer filled me with a strange energy and enthusiasm. তোমাদের এই টেক্সটের এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন থাকে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কালাম যখন তার বাবাকে প্রশ্ন করলেন যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প, অর্থাৎ তোমার কাছে যারা সাহায্যের জন্য আসে এই কথাগুলো তুমি তাদেরকে বলো না কেন? এই কথাগুলো মানে কোন কথা? যে তোমরা যখন সমস্যায় পড়বে তখন ভয় পাবে না, ভাববে যে তুমি সেই পরমাত্মার অংশ বিশেষ, তোমার কি করা উচিত, তোমার ভেবে দেখা উচিত তোমার এই দুর্দশার জন্য কারণ কি। হ্যাঁ, তুমি দেখবে তুমি নিজেই এর কারণ, তাহলে সেইগুলো সংশোধন করার চেষ্টা করলেই তুমি দুর্দশা থেকে মুক্ত হবে। এনিওয়ে, এই কথাগুলো কাল তুমি বলো না কেন? এই প্রশ্নটা শোনার পরে কালামের বাবা কি করলেন? হি পুট হিজ শোল্ডার্স অন দ্য হি পুট হিজ হ্যান্ডস অন হিজ শোল্ডার্স। তা ছেলের কাঁধে হাত রেখে তিনি তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কেন তাকিয়ে রইলেন? অ্যাজ ইফ ইউ আর জাজিং দ্য ক্যাপাসিটি। কি ক্যাপাসিটি? যে whether he could understand what he would say as answer, উত্তর হিসেবে তিনি যেটা বলবেন সেটা ছেলে বুঝতে পারবে কিনা, যেন তার সেই ক্ষমতাটা তিনি যাচাই করছেন। এবার উত্তরটা কি দিচ্ছেন? উত্তরটা যাই দিক, কালাম বলছেন যে তার উত্তরটা আমাকে একটা স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুসিয়াজম দিয়েছিল, একটা দারুণ একটা শক্তি উৎসাহ জুগিয়েছিল আমাকে। উত্তরটা কি ছিল দেখা যাক। যে উত্তরটাতে কালাম, সেই ইয়াং কালাম, এখানে কালাম এবং তার বাবার মধ্যে যে কথোপকথন আমরা বুঝতেই পারছি যে কালাম ওয়াজ ভেরি ইয়াং দেন। হ্যাঁ, তো উত্তরটা কি ছিল? Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. Whenever they are in trouble, they look for someone to help them. Whenever they reach an impasse, they look to someone to show them the way out. Every recurrent anguish, longing, and desire finds its own special helper. For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. This is not a correct approach at all and should never be followed. One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এখন কালামের অবস্থাটা যেমন হয়েছিল, তোমাদের প্রত্যেকের অবস্থাও অনেকখানি ওই রকমই। তুমি নিজেকে মনে করো তুমি ইউ আর দ্যাট ভেরি ইয়াং কালাম। হ্যাঁ, দেখো, এবং তোমাকে যেন বাবা এই কথাগুলো বলছে। কি বলছে? যে এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখো, কালামের বাবার সঙ্গে আমরাও মিলিয়ে নেবো কথাগুলো, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটে কিনা দেখো। আমরা যখনই কোনো রকম কোনো সমস্যায় পড়ি, whenever one finds himself alone, যখন কেউ নিজেকে একাকী দেখে, নিঃসঙ্গ দেখে, as a natural reaction, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, যে সে he starts looking for someone for to accompany him, to give him company, যে তাকে সে এমন কাউকে খুঁজে যে তাকে সঙ্গ দিতে পারবে যখনই কেউ কোনো সমস্যায় পড়ে। whenever one is in trouble, he looks for someone to help him, সে এমন কাউকে খুঁজে যে তাকে সাহায্য করতে পারবে। whenever they reach an impasse, যখনই মানুষ কোনো impasse মানে কি? অচল অবস্থা। অচল অবস্থা মানে কি? এমন একটা অবস্থা যখন আমরা when we can not go forward or backward, কি করবো কিছু খুঁজে পাই না। হ্যাঁ, when we don't find a way out, যেটা হচ্ছে তোমার চেস খেলায়, তোমরা যারা চেস জানো তোমরা জানো যে চেকমেট যে অবস্থাটা, হ্যাঁ সেই রকম, যে একটা যখন আমরা কোনো অচল অবস্থায় পড়ি, বুঝতে পারি না কি করব, আমরা এমন কাউকে খুঁজি যে আমাকে একটা সমাধান সূত্র দিতে পারে, who can tell me a way out. Every recurrent anguish, longing and desire finds its own special helper. আমাদের প্রত্যেকটি রেকারেন্ট অ্যাঙ্গুইশ occurring every now and then, আমাদের প্রতিনিয়ত ঘটতে থাকা যে সমস্ত যন্ত্রণা,
our longing, desire, আমাদের কামনা বাসনা ইত্যাদি। Finds its own special helper. সেই সমস্ত কিছু পূরণের জন্য আমরা বিশেষ কাউকে পেয়ে যাই যে আমাদের সাহায্যকারী হিসেবে কাজ করে। For the people who come to me in distress, তাহলে এরকম ভাবে এই লোকেরা যারা সমস্যায় পড়ে সাহায্যকারী হিসেবে আমার কাছে এসেছে, সাহায্য পাওয়ার জন্য আমার কাছে এসেছে, আমি তাদের কাছে জাস্ট গো বিটুইন মানে আমি কাজ করি, আই অ্যাক্ট ফর দেম জাস্ট এ মিডিয়েটর, অ্যাজ এ মিডিয়েটর আমি কাজ করি মধ্যস্থতাকারী হিসেবে। কিসের মধ্যস্থতাকারী হিসেবে? টু প্রপিশিয়েট অর টু প্লিজ ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস। অর্থাৎ ডেমনিক ফোর্সেস যে অশুভ শক্তি আমরা যেটাকে বলি, সেই অশুভ শক্তি মানে বেশিরভাগ মানুষের কি ধারণা থাকে, কোন একটা অশুভ শক্তির জন্য তার এই সমস্যা, তাহলে সেই অশুভ শক্তিকে প্লিজ করতে হবে কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে, টু প্রেয়ার্স এন্ড অফারিংস, বিভিন্ন রকম অঞ্জলি প্রদানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আমরা সেই অশুভ শক্তিগুলোকে জয় করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি। আমি জাস্ট তাদেরকে বলি যে তোমরা ঈশ্বরের কাছে কি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, হ্যাঁ, প্রে টু গড, প্রে টু আল্লাহ, হ্যাঁ, তাহলে তিনি তোমাকে তোমার এই সমস্যা থেকে মুক্ত করবেন। আমি জাস্ট এই কথাগুলোই বলি, মধ্যস্থতাকারী হিসেবে আমি কাজ করি। বলেই তিনি বলছেন দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল এন্ড শুড নেভার বি ফলোড। এই জায়গাটা তোমরা দেখো, আমাদের প্রত্যেকের সাকসেস ইন লাইফ, সাফল্য, জীবনে সাফল্যের জন্য কিন্তু আমাদের এটা দারুণ ভাবে খেয়াল রাখতে হবে। কালাম তোমরা জানো, হি ওয়াজ নট only a great scientist but a philosopher scientist, a philosopher president of our country. We are always proud of him. আচ্ছা দেখো, তিনি তো মানে শুধু বিজ্ঞানী ছিলেন না, কত বড় মাপের দার্শনিক ছিলেন, এবং তার এই জীবন দর্শনটা তিনি তার বাবার কাছ থেকে ইনহেরিট করেছিলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি। কি বলছেন দেখো, যে বাবা বলছেন কি, এই কথাটা বলার পরেই বলছেন দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা আদৌ সঠিক পন্থা নয়, এন্ড শুড নেভার বি ফলোড, কখনোই অনুসরণ করা উচিত। আবার একবার বলি, তোমরা হয়তো গুলিয়ে ফেলবে। প্রশ্নটা কি ছিল? কালাম তার বাবাকে বলছেন যে তুমি যে এই কথাগুলো বলছো, অর্থাৎ কিনা সমস্যায় পড়লে কারো ভয় পাওয়া উচিত নয়, সে বরং একটা তার মতো অন্তর্দর্শন থাকবে, আত্মসমীক্ষা থাকবে, বোঝার চেষ্টা করবে তার সমস্যার কারণগুলো কি। তখন কালাম তার বাবাকে বলেছিলেন যে তুমি এই কথাগুলো তোমার কাছে যারা আসে সাহায্যের জন্য তাদেরকে বলো না কেন। এই কথার উত্তরে কালামের বাবা বলেছিলেন কি, যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি আমরা এমন কাউকে খুঁজি যে আমাকে সাহায্য করতে পারবে, যে আমাকে কোনো একটা সমাধান সূত্র, একটা ওয়ে আউট বলে দিতে পারবে। আমি আমার কাছে যারা আসে তাদের কাছে আমি তো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি মাত্র, তাদেরকে বলি তোমরা সমস্যায় পড়েছো তোমরা প্রার্থনা করো। বলেই তিনি বলছেন এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। অর্থাৎ প্রার্থনা করে উই ক্যান নট সলভ এনি প্রবলেম অনলি থ্রু প্রেয়ার। হ্যাঁ, উই ক্যান নট ফাইন্ড এ ওয়ে আউট থ্রু প্রেয়ার, ও প্রেয়ার ইজ নট এ ওয়ে আউট। প্রার্থনাটা কোনো সমাধান সূত্র নয়। তাহলে কি করা উচিত? হ্যাঁ স্যার এক সেকেন্ড, স্টুডেন্টদের কিছু বলার আছে। বলছি হ্যাঁ সমস্ত স্টুডেন্টকে বলা হচ্ছে তোমরা ক্যামেরাটা অন রাখো কিন্তু স্পিকারটা অফ রাখবে। ক্যামেরাটা অন না করলে তোমাদের ভিউটা আমরা পাচ্ছি না, এবং এটা অন রেকর্ডিং হচ্ছে, তো তোমাদের ভিউটাও আমাদের অন রেকর্ডিং দরকার। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা ক্যামেরাটা অন রাখো কিন্তু স্পিকারটা অফ রাখবে। থ্যাংক ইউ। ওকে, বলে তিনি এখানে কি বলছেন, দেন হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ? কালামস ফাদার তিনি বলছেন কি যে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল এন্ড শুড নেভার বি ফলোড। এটা কোনো সঠিক পদ্ধতি নয়। কারেক্ট অ্যাপ্রোচ নয় মানে কি, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ টু কোপ উইথ দ্য প্রবলেমস অফ লাইফ। জীবনের সমস্যাগুলোর সঙ্গে এটে ওঠার জন্য এটা কোনো সঠিক পদ্ধতি নয়। অর্থাৎ শুধু প্রার্থনার মাধ্যমে আমরা কোনো সমস্যার সমাধান পেতে পারি না, তাই এই পদ্ধতি কখনোই ফলো করা উচিত নয়। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ? বলেই তিনি বলছেন যে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তাহলে কি করা উচিত? What should be our true outlook towards life? আমাদের সত্যিকারের যে দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি সেটা কি থাকা উচিত? বলছেন যে একজনের উচিত, এই জায়গাটা দেখো একটু জটিল হবে তোমাদের পক্ষে, একটু ভালো করে বুঝে নাও, যে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। আমাদের বেশিরভাগের ক্ষেত্রে এইটা ঘটে থাকে, আমরা ভয় পেয়ে গিয়ে ফিয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি। ডেস্টিনি হচ্ছে আমরা সোজা বাংলায় এটাকে বলি ভবিতব্য।
আমরা ফিয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি, ভবিতব্য সম্বন্ধে আমরা ভয় পেয়ে গিয়ে একটা কিছু ভাবতে থাকি। ভয় পেয়ে গিয়ে মানে কি, আমরা মনে করি যে এই অশুভ শক্তি হয়তো কোনো কিছু রুষ্ট হয়েছে। হ্যাঁ, এই যে শনি পুজো করে না, হ্যাঁ, বলে যে গ্রহের দোষ, হ্যাঁ, এরকম বলা হয় না, যে আমরা সমস্ত কিছু মনে করি যে আমাদের সব কার্যকলাপ, এভরিথিং ইজ গাইডেড বাই অ্যান আনসিন ফোর্স, একটা অদৃশ্য শক্তির দ্বারা সমস্ত কিছু যেন পরিচালিত হচ্ছে, বা বিশেষ বিশেষ শক্তির দ্বারা আমাদের সমস্ত কার্যকলাপই চালিত হচ্ছে। তাই তাকে আগে সন্তুষ্ট করতে হবে, তা না হলে কিন্তু আমরা দুর্ভোগ থেকে রক্ষা পেতে পারি না। এইটা হচ্ছে ফিয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি। এইটার সঙ্গে পার্থক্য রয়েছে, কিন্তু আরেকটা দৃষ্টি রয়েছে। এটা একটা ভিশন যে কোনো অদৃশ্য শক্তির দ্বারা আমাদের সমস্ত কিছু চালিত হয়, অতএব তাকে আগে সন্তুষ্ট করতে হবে, এটা একটা দৃষ্টি। আর একটা দৃষ্টি কি রয়েছে, another vision, সেটা কি, that enables us to seek the enemy of fulfillment within ourselves। এটা কি না, আমাদের ভেতরেই যে এনিমি অফ ফুলফিলমেন্ট, এনিমি বলতে এখানে হচ্ছে কিন্তু যে প্রতিবন্ধকতা, সেই শত্রুর কথা বলা হয়েছে, যে শত্রু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, যে শত্রু আমাদেরকে প্রতি মুহূর্তে বাধা দেয় কি আমাদের কোনো কিছু প্রাপ্ত করতে। তোমরা সিক রোজ পড়েছো 11-এ, ঠিক আছে? সিক রোজ দেখো যে ওয়ার্ম দ্যাট সিকেন্ডস দ্য রোজ, রোজ যে অসুস্থ হয়েছিল যে কীটের দ্বারা, এই ওয়ার্ম কিন্তু কোনো আউটসাইড ফোর্স নয়, দি ওয়ার্ম ইজ উইদিন দ্য রোজ, রোজের মধ্যেই কিন্তু সেই কীট রয়েছে, রোজের মধ্যেই সেই কীট রয়েছে। অর্থাৎ কি না, আমরা আমাদের মনের মধ্যেই অশুভ অনেক চিন্তাকে লালন পালন করি প্রতি মুহূর্তে, সেইগুলোই আমাদের কিন্তু ফুলফিলমেন্ট ইন লাইফ, জীবনে যে প্রাপ্তি বা পরিপূর্ণতার ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, কোনো কিছু সাফল্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তাহলে আমরা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বো, ফার্স্ট উই শুড সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, যে আমাদের ভেতরেই কোন ব্যাপারগুলো রয়েছে, কোন ফ্যাক্টর গুলো রয়েছে, যেগুলো একটা হার্ডলস হিসেবে, হিন্ড্রেন্স হিসেবে কাজ করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, মানে যেগুলো এনিমি হিসেবে কাজ করছে ফর ফুলফিলমেন্ট ইন লাইফ, জীবনে প্রাপ্তির ক্ষেত্রে, পরিপূর্ণতার ক্ষেত্রে, এইটা বুঝতে হবে। তাহলে সোজা কথায় আমরা আরেকবার দেখি যে কালামী বাবা কি বলছেন, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি? আচ্ছা দেখো, আরো আমি সহজ করে বলছি। আমি কোনো একটা সমস্যায় পড়লাম, হ্যাঁ, আমি কি করছি, আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করছি, আমি সেই অশুভ শক্তিকে সন্তুষ্ট করার জন্য আমি বিভিন্ন রকমের অফারিংস কোনো কিছু প্রদান করছি, হ্যাঁ, পাঁটা বলে দিচ্ছি। আর একজন কি করছেন, জীবনে সাফল্যের জন্য খোঁজার চেষ্টা করছেন যে তার ভিতরে কোনো দুর্বলতা বা কোন দুর্বলতাগুলো তার এই সাফল্য লাভের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য খুঁজতে হবে, এবং জীবনে সাফল্যের জন্য এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে দ্বিতীয় পন্থা, সেটা অবলম্বন করতে হবে। এইটাই বলতে চেয়েছেন এখানে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমরা একটু আনমিউট করে একটু বলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। Thank you. হ্যাঁ স্যার। এরপরে চলে যাচ্ছে। I remember my father starting his day. Here you have a glimpse of Jainul Abidin, Kalam's father's routine. হ্যাঁ, তার যে ডেইলি রুটিন এখানে দেওয়া আছে, এবং এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকে। তোমরা এই টেক্সটে এই জায়গাটা একটুখানি দেখে রাখো, আলাদা করে অ্যান্সার মুখস্থ করতে হবে না। কালাম কি বলছেন না, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small coconut grove we own about 4 miles from our home. He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder, and only then would he have his breakfast. This remained his routine even when he was in his late 60s. Kalam's father would start his day at 4 a.m. every day by reading the namaz before dawn. প্রতিদিন ভোর 4টে নামাজ পড়ে তার দিন শুরু হতো। হ্যাঁ, দেখো কি একদম সিম্পল ইংলিশ। He would start his day, এখানে এখন প্রশ্ন থাকে যে give in brief the routine of Kalam's father as narrated by Kalam in the text. Well, তাহলে রুটিন সম্বন্ধে কি বলা আছে? Kalam's father would start his day at 4 a.m.
by reading the নামাজ। নামাজ পড়ে তার দিনটা শুরু হতো। তারপরে কি বলা আছে, then he would go to a small coconut grove owned by them, হ্যাঁ, তার এবং and it was 4 miles away from their home, তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে তাদের একটা ছোট্ট নারকেল বাগান ছিল, সেখানে তিনি যেতেন। হ্যাঁ, then collecting about a dozen coconuts he would come back home, হ্যাঁ, প্রায় যে 1 ডজন নারকেল সংগ্রহ করে তিনি বাড়ি ফিরতেন কাঁধে ঝুলিয়ে নিয়ে। অনলি দেন হি উড টেক হিজ ব্রেকফাস্ট, তারপরে শুধু তিনি তার ব্রেকফাস্ট খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s, তার বয়স যখন 70-এর কাছাকাছি তখনও পর্যন্ত এটাই ছিল তার প্রাথমিক রুটিন। এভাবে আমরা কালামের বাবার একটা দৈনন্দিন একটা রুটিন পেলাম। এবার তিনি কনক্লুড করছেন ফাইনাল প্যারা, দেখো, I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. দেখো এখানে একটা very interesting thing যে কালাম কি বলছেন, I have throughout my life tried to emulate my father. Emulate, not imitate, but follow. ইমিটেট করা মানে হচ্ছে নকল করা, অনুকরণ করা, আর এমুলেট করা হচ্ছে অনুসরণ করা। হ্যাঁ, আমরা যখন কাউকে ইমিটেট করি তখন তার ভালো খারাপ সবটাই নেই, যা আছে সবটা হুবহু সেটাকে আমরা নকল করার চেষ্টা করি। কিন্তু এমুলেট করা হচ্ছে টু ফলো সামওয়ান, এখানে শুধু তার গুড সাইড গুলো, ভালো জিনিসগুলোই নেওয়া হয়। কালাম এখানে কি বলছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছে যেটা যে, আচ্ছা দেখো এরকম প্রশ্ন আসতে পারে যে কালাম বলছেন যে তার বাবার প্রথাগত শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না, তিনি খুব সাধারণ একজন মানুষ ছিলেন, আর কালাম ছিলেন মস্ত বড় মাপের একজন বিজ্ঞানী। তিনি কি বলছেন যে ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের এই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই চিন্তার জগতে আমি আমার বাবাকে আমার সারা জীবন অনুসরণ করার চেষ্টা করেছি। দেখো তাহলে তিনি বিজ্ঞান চর্চা করতেন, সেখানে তার বাবাকে অনুসরণ করার কি রয়েছে? আমরা যেই চর্চাই করি না কেন, আমরা যেই ফিল্ডের মানুষ হই না কেন, প্রথমত হচ্ছে আমাদের একটা গুড হিউম্যান বিং হওয়ার প্রয়োজন রয়েছে, ভালো মানুষ হওয়ার প্রয়োজন রয়েছে। কালামের যে জীবন বোধ, দা অ্যাটিটিউড টু লাইফ, জীবনের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি যেটা তৈরি হয়েছিল, এই পরের সেন্টেন্সে বলা আছে, দেখো যে আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার। কিটা অনুসরণ করার চেষ্টা করেছেন? দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলো যেগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম, আমি সেইগুলো আমি সারা জীবন চেষ্টা করার চেষ্টা করি। ক্লাস কি হয়ে গেল? কি কি হলো? স্যারের ডিসকানেক্ট হয়ে গেছে বাচ্চারা, স্যারের ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে, তোমরা একটু হোল্ড করো, স্যার আবার
ঠিক আছে, তোমরা বেশি তাড়াহুড়ো করো না। ঠিক আছে ওকে ঠিক আছে। টেকনিক্যাল সাপোর্ট টিম, ডায়মন্ড হারবার সাব ডিভিশন টেকনিক্যাল সাপোর্ট টিম, তোমরা দেখো স্যার কি করে কানেক্ট হয়। বাচ্চাদেরকে তোমরা একটু বলো তারা যেন হোল্ড করে। স্যার একটু পরে চলে আসবে, তোমরা হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। অনলাইনের এই প্ল্যাটফর্মে ক্লাস করার সমস্ত ছাত্রছাত্রীদের বলা হচ্ছে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে কানেক্টিভিটি প্রবলেম হতে পারে। মাস্টারমশাইয়ের কানেক্টিভিটি প্রবলেম হয়েছে, আমাদের টেকনিক্যাল টিম দেখছে, তোমরা একটু ধৈর্য ধরো। স্যার কি জয়েন আমরা করেছেন, আপনারা একটু ওকে 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 স্যার জয়েন করেছেন, ওকে। হ্যাঁ, হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন স্যার, শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে অল ক্লিয়ার অল ক্লিয়ার। স্যার আপনি শুনতে পাচ্ছেন না আমরা শুনতে পাচ্ছি? দীপক বাবু অল ক্লিয়ার। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে শোনা এবার। যাচ্ছে। স্টার্ট করুন। হ্যাঁ, হ্যালো একটু হ্যাঁ ইন্টারাপশন। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা স্যার শোনা যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, সরি একটু ইন্টারাপশন হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে কনক্লুড করেছেন তিনি কিভাবে, যে তিনি তার সারা জীবন ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি হি ট্রাইড টু এমুলেট হিজ ফাদার। তিনি তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং তিনি এখানে কি বলছেন, বাবাকে অনুসরণ করা মানে কি, যেটা আমি আগে তোমাদের বলছিলাম, যে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস অফ লাইফ ওয়াজ রিভিলড টু হিম বাই হিজ ফাদার। জীবনের যে মৌলিক সত্যগুলো তার বাবার কাছ থেকে তিনি সেগুলো সম্বন্ধে ধারণা পেয়েছিলেন, এবং সেইগুলোই হচ্ছে হেল্প হিম ইন হিজ মেকিং অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট, ফিলোসফার, ওয়েল সেগুলোই হচ্ছে তাকে একটা মহান বিজ্ঞানী এবং একটা মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করেছিল। আর তিনি এখানে একটা কথা বলছেন যে আই ফিল কনভিন্সড অ্যাবাউট থিং, একটা ব্যাপারে আমি খুব নিশ্চিত ছিলাম, সেটা কি, যে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's own true place. যে একটা শক্তি রয়েছে, একটা ডিভাইন পাওয়ার বা স্বর্গীয় একটা শক্তি রয়েছে, যেটা একজনকে সমস্ত রকমের কনফিউশন, দ্বন্দ্ব, মিজারি, দুর্দশা, মেলাঙ্কলি, যন্ত্রণা, কষ্ট অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা, এগুলো থেকে একজনকে উদ্ধার করতে পারে, তুলে নিতে পারে, এবং একজনকে গাইড করতে পারে টু ওয়ানস ট্রু প্লেস, তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। এবং একদম শেষে তিনি যে কথাটা বলেছেন, যে and once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. একজন সত্যিকারের হ্যাপিনেস এন্ড পিস অফ মাইন্ড এন্ড ফ্রিডম এর সন্ধান কখন পেতে পারে, স্বাধীনতা, সুখ আর শান্তি কখন পেতে পারে না, when one severs means cuts off, ছিন্ন করতে পারে। কি ছিন্ন করতে পারে?
all sorts of emotional and physical bonding, যে ইমোশনাল মানসিক এবং ফিজিক্যাল দৈহিক সমস্ত বন্ধন যখন একজন ছিন্ন করতে পারে, হচ্ছে অনলি দেন ক্যান ওয়ান অ্যাটেন্ডস টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সত্যিকারের স্বাধীনতা এবং হচ্ছে সুখ কিংবা মনের শান্তি পেতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা এই যে স্পিরিচুয়াল ইনসাইট ইনটু লাইফ, দিস কালাম ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার, এগুলো কালাম কিন্তু তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন। হ্যাঁ, এবং এইগুলোই কিন্তু কালামের বাবার এই পার্সোনালিটি তার বেড়ে ওঠার পিছনে বা তার কালাম হয়ে ওঠার পিছনে কিন্তু সাহায্য করেছিল। এই হলো হচ্ছে তোমাদের টোটাল টেক্সট। কথা বুঝতে পেরেছো? আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর এত রকমের এই প্রতিবন্ধকতার মাঝখানে, হ্যাঁ, মোটামুটি কিছুটা বোঝানো গেল। আচ্ছা, এখান থেকে আমরা এবার একটু সাম আপ করছি, ঠিক আছে? একদম একদম ফার্স্ট প্যারা থেকে তোমরা তাহলে দেখে নেবে যে কালামের হচ্ছে বার্থ প্লেস সম্বন্ধে এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাবাউট হিজ ফাদার, তার বাবার সম্বন্ধে বলা আছে জৈনুল আবদিন। তিনি হোয়াট সর্ট অফ ম্যান ওয়াজ জৈনুল আবদিন, হিজ ফাদার, তার বাবা কি ধরনের মানুষ ছিলেন অতি সংক্ষেপে এখানে বলা আছে। যে in spite of having not much formal education nor wealth, he had great insight into life. He had great innate wisdom and true generosity of spirit. যে প্রথাগত শিক্ষা কিংবা অনেক বিত্ত না থাকা সত্ত্বেও তার ছিল একটা প্রজ্ঞা, যে সহজাত একটা প্রজ্ঞা এবং জেনারসিটি অফ স্পিরিট, হৃদয়ের একটা উদারতা ছিল, যেটা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে সাহায্যের জন্য আসতো। হ্যাঁ, তারপরে তার মার সম্বন্ধে আমরা একটু কথা জানতে পেরেছি এবং তাদের বাড়িটা কোথায় ছিল, কিরকম ছিল, অ্যাবাউট দেয়ার হোম, এটাও আমরা জানতে পেরেছি। আর এরপরে প্রত্যেকটা প্যারা থেকে যে ইম্পর্টেন্ট যে হচ্ছে ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। নোট ডাউন করলে দেখবে যে সবটাই মনে থাকবে এবং ছোট প্রশ্ন বড় প্রশ্ন কোনোটারই উত্তর দিতে তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে? Up to this, thank you all. Thank you, sir. See you again. Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। রাজু, টেকনিক্যাল টিম, রাজু বাবু, ক্লাস কমপ্লিট হয়ে গেছে স্যারের, আপনি এটাকে রিমুভ করে দিন। হ্যাঁ, রিমুভ চলছে। যাবো।
আমি লিখতে হবো কখন? দিচ্ছি লিফট করে। আরে ভাই হ্যাঁ হ্যাঁ ক্লাস হওয়ার পর অনলাইনে ক্লাস হওয়ার পর লাইন ক্লাসে লিংক দিচ্ছে না ওরে ভাই দাঁড়া দাঁড়া আমরা একই লোক রাজুদা ঠিক আছে তো? আর তোর কজন দেখাচ্ছে রে? কি হয়ে গেছে ক্লাস করে শেষ করেছিস? হ্যাঁ পুরো শেষ। ঠিক আছে, আমি সারা তো পাগলা হয়ে যাচ্ছে, মানে কি হলো? আরে আমি আছি তো, তুমি পাগলা হচ্ছ কেন? ঠিক আছে চল পরের লিংকটা ক্লিক করে আমি ঢুকছি, তারপর তুই ওটা করবি। হ্যাঁ দাঁড়া চা খেয়ে আসি। হ্যাঁ চা খেয়ে নে, একটু পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে চলো।